আসসালামাইকুম। আমাদের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা এই মানে বাংলা, ইংরেজি, আইসিটি পরীক্ষা দেওয়ার পর এখন তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষা শুরু হয়েছে। আমরা টিম এফটির তরফ থেকে তোমাদের পরীক্ষার আগের রাতে যতটুকু সম্ভব ছোট করে আগের সময়গুলোতে, যেমন আমরা এর আগে পরম্পরা অনুসারে করেছি, যতটুকু সম্ভব স্টুডেন্টকে একটু হেল্প করা, যে ওরা কি পড়বে। আমরা আজকে অনেক বেশি পড়াইতে আসি নাই। আমার পাশে শ্রদ্ধেয় মৃদুল স্যার আছেন এবং আমার পাশে বিটু স্যার আছেন। ফিজিক্সে আমরা এইচএসসি 24 ব্যাচকে 5টা সাইকেলে পড়িয়েছি এবং আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা, যেই সময়টাতে তোমরা একটু লেখাপড়া করবা, নিজেরা আরেকটু স্টাডি করবা, যেই ম্যাথসগুলো তোমরা করেছো, যেই থিওরি তোমরা পড়েছো, সেই বেসিকগুলো ক্লিয়ার করবা এবং আমাদের জায়গা থেকে আমাদের টিচাররা যারা তোমাদেরকে পড়িয়েছেন এবং তোমরা যারা পড়েছো, আজকে অনেকে নতুন অথবা অনেকে পুরাতন, আমাদের অদম্য 24 ব্যাচের তোমরা যারা আমাদের কাছে পড়েছিলে, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে বিটু স্যার পড়াবে আর আগামীকালকে মৃদুল স্যার এবং আমাদের দীপ স্যার পড়াবেন। আজকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট। সো ফিজিক্স ফার্স্ট পার্টের টোটাল বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরবে আজকে দায়িত্ব হচ্ছে বিটু স্যারের। আর মৃদুল স্যার ফার্স্ট পার্টে আমরা দুইটা পার্টে ভাগ করছি। হচ্ছে ফার্স্ট যে প্রথম 4টা চ্যাপ্টার আছে মানে সিলেবাসে, সেটা হচ্ছে আমি আজকে আলোচনা করব, ওদেরকে একটা সাজেশন মূলক কিছু দিব যেটা ওরা শেষ মুহূর্তে কোনটা পড়বে। আর বাকি যে 3টা চ্যাপ্টার আছে এটা হচ্ছে শ্রদ্ধেয় মৃদুল স্যার আলোচনা করবে। ওকে, মৃদুল স্যার বলো কি। আচ্ছা, আসলে তোমাদের সাথে আমাদের সে যাত্রা কবে বলো তো? একদম 2024 20 22 থেকে খেলা শুরু হবে, এই তো ডায়লগ নিয়ে। যাই হোক, তোমাদের সাথে আবার নতুন করে আমরা হাজির হয়েছি। নতুন করে হাজির হওয়ার কিছু নাই, তোমরা আমাদের সাথে একদম যেটা আস্থার জায়গা হিসাবে চিন্তা ভাবনা করে রয়েছে, সেই আস্থার জায়গা থেকেই কথা বলছি। আমরা 22 যেভাবে তোমাদেরকে হেল্প একটা অবস্থানে নিয়ে এসেছি, তারপরে তোমাদের স্যার বলছে আমরা 5টা সাইকেল পড়াইছি, এফআরসি পড়াইছি, সাজেশান দিয়েছি। আমাদের সাজেশান তোমাদের সবার কাছে মোটামুটি আছে, না থাকলেও বন্ধুবান্ধব থেকে অবশ্যই তোমরা দেখছো। সেটা তোমাদের 100% একটা ফলপ্রসূ হবে, এতটুকু আস্থা নিয়েই আমরা কাজ করেছি। এই হলো বিষয়। আসলে আমাদের আজকে পড়ানোর কোনো বিষয় নাই, যা পড়ানো সেটা তো আমরা আগেই পড়িয়ে ফেলেছি, ঠিক আছে। জাস্ট আজকে আমাদের বিটু স্যার যখন ক্লাস শুরু করবে, তোমাদের টাইমিং বিষয়ে কীরকম সেটা বলবে। আবার একটা সিকিউ কত সময়ের মধ্যে কিভাবে সলভ করলে সমাধান করা যায় সেই বিষয়গুলি করবে। আর যে বিষয়গুলি আসবে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন কিভাবে শর্টকাট মেথডে কত তাড়াতাড়ি কিভাবে করা যায় সেই অংশগুলির জাস্ট সাজেশন ভিত্তিক কথাবার্তা কিছু বলবে এবং নমুনা কিছু কোশ্চেন দেখাবে, যে কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেনগুলো আসলে এইভাবে সমাধান করতে হবে। তো যাই হোক, যেহেতু আজকে আমরা পরীক্ষার আগে 2টা রাত পেয়েছি, আজকে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার, আজকে বিটু স্যার তোমাদেরকে অধ্যায় 2 ভেক্টর, নিউটনাল বলবিদ্যা, তারপরে কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষে, এই 4টি অধ্যায় পড়াবে। আগামীকাল ঠিক একই সময়ে পর্যাবৃত্ত গতি, গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতির তত্ত্ব আমি এবং দীপ স্যার থাকবো তোমাদের সাথে। তো যাই হোক, বিষয়টা হলো যে সামগ্রিক বিষয় তোমরা অনেক জানো, পড়ছো, এখন নতুন করে পড়ার কিছু নেই, জাস্ট রিভিশন। আর তোমাদের প্রতি একটা আমার নির্দেশনাই থাকবে যে সূত্রগুলো, অধ্যায়ভিত্তিক সূত্রগুলা বারবার করে কিন্তু লিখবা, সূত্রগুলা বারবার লিখবা, সূত্রগুলা একদম সেট আপ করে নিবা, যে কোনটার পর কোনটা আসবে, কি থাকলে কি হবে। এই সূত্রগুলা বিশেষ করে সাজায় নিলেই কিন্তু সৃজনশীল এবং অবজেক্টিভের সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা আর বেশি সময় নষ্ট না করি, আমরা ক্লাসে চলে যাব। আমারও আজকে সাইকেল 1-এ ক্লাস আছে, যার কারণে তোমাদের সাথে থাকতে পারতেছি না, তারপরেও মাঝে মাঝে আসি, সমস্যা নেই, ঠিক আছে। কালকের ক্লাসে তো আসি। তো ঠিক আছে, তোমাদের ক্লাসের যাত্রা শুরু হোক। ভালো থাকো, ভালো হবে এতটুকু আশা করতেছি। ধন্যবাদ সকলকে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমরা যারা নিয়েছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য পিসিএম এর কোনো ভূমিকা নাই, মানে কোনো শব্দটা হচ্ছে এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না, এটা হচ্ছে কোনো বিকল্প নাই শব্দটা ছিল। সো পিসিএম যেহেতু তোমাদের একটা কোর, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, সো যতটুকু তোমাদের লেখাপড়া হয়েছে ওই জায়গাটাকে বেস করে আজকে রাতে মানে পড়ানোর বিষয়টার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদেরকে একটু অর্গানাইজ করায় দেওয়া। আর মেডিকেলের জন্য যারা তোমরা লেখাপড়া করছো, এই মুহূর্তে তো আসলে ওই অ্যাডমিশনটা টার্গেট না, টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষাটা। সো সিকিউ এবং এমসিকিউ লেখার জায়গাটা
সিকিউতে কিভাবে তোমরা লিখবা এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। এমসিকিউগুলোর ক্ষেত্রে থিওরিটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। বায়োলজির আগে যতদিন বন্ধ আছে প্রতিটা দিন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের অন্তত পক্ষে পার ডে 1 আওয়ার করে একটা ক্লাস নিব। তো তোমরা রুটিনটা তোমরা দেখছো, সো ওই রুটিন অনুসারে তোমাদের ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে, কেমন করে তোমাদের কতটুকু উপকার হয়েছে আমাদেরকে জানিও। তোমাদের পরিবারের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। বিটু স্যার, হ্যাঁ, আপনার কাছে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, ফার্স্ট স্যারকে এবং শ্রদ্ধেয় মৃদু স্যারকে সকলকে ধন্যবাদ। তো আমি বিটু এদবর, আমি তোমাদের সাইকেল 5-এ ছিলাম। যারা এফটি এর সাথে ছিল তোমরা আমাকে অনেকেই চিনো, এখানে অনেকে আছে যারা নতুন, আমাকে হয়তো বা চিনো না। সো আজকে আমরা অ্যাকচুয়ালি আমি এবং মৃদু স্যার একসাথে ক্লাস নিতাম, স্যারের অন্য ব্যাচে ক্লাস থাকার কারণে স্যার তোমাদের এই ফার্স্ট পার্টের সেকেন্ড যে অংশটা আছে বা শেষের যে অংশটা আছে, শেষ 3টি চ্যাপ্টার এটা নেবেন। বাকি প্রথম দিকে যে 4টি চ্যাপ্টার আছে এই 4টি চ্যাপ্টারের সাজেশন ভিত্তিক আলোচনাটা আমি করব আজকে। সো আশা করি সকলে প্রস্তুত। আমি প্রথমে হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলতে চাই, কারণ হচ্ছে তোমাদের পড়ানোর মতো কিছু এখন শেষ মুহূর্তে নাই। এমন না যে তুমি প্রিভিয়াস ডেজগুলোতে যদি না পড়ে থাকো তাহলে আজকে আমি তোমাকে শেখাতে পারবো, এমন না। সো তোমাকে পরীক্ষার সময় কিভাবে টাইমটা অর্গানাইজ করে নিতে হয়, আর শেষ মুহূর্তে এসে তুমি কোন টপিকসগুলো পড়বে আর কোন টপিকসগুলো ছাড়বে, এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে আজকে কথা বলবো। সো তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্টিফিক যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে তোমাদের টোটাল সিকিউ আসে হচ্ছে 8টি, তাই তো? এবং সময় দেওয়া থাকে 2 ঘন্টা 35 মিনিট। যদিও এটা প্রশ্নে উল্লেখিত সময়, কিন্তু তোমরা বেসিক্যালি সময়টা পাও হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। কারণ হচ্ছে খাতা যখন ওঠানো হয় খাতা কালেক্ট করতে এবং এমসিকিউ এর কোশ্চেনটা দিতে বা তোমাদের ওএমআর শিট রেডি করতে বা সব কিছু ফিল আপ করতে তোমাদের 5 মিনিট মিনিমাম টাইম লেগেই যায়। সো আমি এখানে ধরে নিচ্ছি তোমাদের সিকিউ এর জন্য টোটাল 5টা সিকিউ এর জন্য তুমি টাইম পাচ্ছ টোটাল 2.5 আওয়ার্স, রাইট? তার মানে হচ্ছে 2.5 ঘন্টা সময়, অর্থাৎ তুমি যদি আমরা মিনিটে বলি 150 মিনিট পাচ্ছ। ওকে, এখন আমাদের এই যে 8টি সিকিউ থেকে তোমাকে 5টি সিকিউ এর আনসার করতে হবে। তুমি অ্যাভারেজ করতে গেলে তুমি ভাবতে পারো তাহলে একটা সিকিউ এর জন্য তোমার টাইমটা দাঁড়াচ্ছে কত, 30 মিনিটস করে, তাই তো? বাট এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটা সিকিউতে 30 মিনিটস টাইম নাও তাহলে তুমি লেখা শেষে রিটেন পার্ট শেষে রিভিশন করার জন্য 1টা মিনিটও এক্সট্রা পাবা না। দ্যাটস ওয়াই তোমাকে একটু মনে রাখতে হবে ফার্স্ট পার্টে তোমার সবগুলো সিকিউ কমন পড়বে এমনও না, বা এমন হতে পারে তোমাদের অনেকেরই 5টার বেশি সিকিউ কমন পড়তেছে। সেক্ষেত্রে তুমি আগে সহজে যেটা আনসার করতে পারবা, যেটা নিয়ে তোমার কম ভাবতে হবে, যেটা তোমার টাইমকে কম ইউজ করবে বা তোমার কম টাইম স্পেন্ড করতে হবে যে কোশ্চেনটা নিয়ে, এই কোশ্চেনগুলোকে প্রথম দিকে আনসার করতে হবে। সো প্রথম দিকে তোমাকে টার্গেট করতে হবে এমন কিছু সিকিউ আনসার করার। তোমরা জানো যদি ফিজিক্সে সিকিউ কমন পড়ে তুমি 15 to 20 মিনিটসের মধ্যে আনসার করতে পারবা, কারণ এখানে বাংলা লেখাটা খুবই কম। ক এবং খ নম্বর বাদে গ ঘ যাদের কমন পড়ে যায় বা তুমি যদি জানো এটা প্রিভিয়াসলি তুমি যদি করে আসো তাহলে কিভাবে আনসার করতে হবে, তুমি এটা জেনে থাকলে তাহলে তুমি 15 to 20 মিনিটসের মধ্যে আনসার করতে পারবা। সো অ্যাভারেজলি তোমরা প্রত্যেকটা একটু বড় এবং ছোট সব ধরনের সিকিউ মিলাইয়া তোমাদের মাথায় রাখতে হবে যে একটা সিকিউ এর পিছনে সময় দিতে পারবা কত, about 25 or 26 মিনিটস। সো তুমি যে প্রত্যেকটা সিকিউ থেকে লেটস সে তুমি 26 মিনিটস করে পাচ্ছ প্রত্যেকটা সিকিউতে, তার মানে তোমার 5টা সিকিউ থেকে তুমি টাইম বাঁচাইতে পারতেছো কত প্রত্যেকটা সিকিউতে। এমন না তোমার প্রত্যেকটা সিকিউতে 30 মিনিটস টাইম নিতে হবে এবং নেওয়া যাবে না, তোমাকে টার্গেটই রাখতে হবে। সো আমাকে 26 মিনিটসের মধ্যে সিকিউ কমপ্লিট করতে হবে। যদি কোনো সিকিউ বড় হয়, কোনো সিকিউর আনসারটা বড় হয়,
তোমাকে এটা পোষায় নিতে হবে অন্য সিকিউ দিয়ে। লেটস সে তুমি একটা সিকিউতে 28 মিনিট টাইম নিছো, সো তোমার হিসাবের চেয়ে তুমি এখানে হিসাব ছিল বা তোমার টার্গেট ছিল 26 মিনিটস, সো তুমি এখানে 26 এর পরিবর্তে যখন 28 মিনিটস নিচ্ছ, তখন তোমার এই যে 2 মিনিট, এই 2 মিনিটটা অন্য সিকিউ থেকে কালেক্ট করে নিতে হবে। লাইক হচ্ছে অন্য একটা এমন সিকিউ আনসার করতেছো যেটা সহজ, যেটা তুমি আগে করছো, পারো, তুমি কনফিডেন্ট, দেন ওই সিকিউ থেকে তোমার 2 মিনিট অ্যাটলিস্ট বাঁচাইতে হবে। ওভারঅলি তোমার 26 মিনিটসটা হচ্ছে একদম ম্যাক্সিমাম টার্গেট, এর চেয়ে বেশি কোনো সিকিউতে নর্মালি লাগানো যাবে না। তাহলে তুমি প্রত্যেকটা সিকিউতে যে 4 মিনিট করে বাঁচাইতে পারতেছো, ওই 4 মিনিট 5টা সিকিউয়ের জন্য 20 মিনিটস পাচ্ছ। সো তোমার সময় হাতে রিভিশনের জন্য সময় পাচ্ছ কতটুকুর জন্য? রিভিশনের জন্য সময় পাচ্ছ অ্যাবাউট 20 মিনিটস, যেটা খুবই জরুরি। তোমরা অনেকেই মনে করতে পারো আমি একবার আনসার করে চলে আসবো, আমি রিভিশন না করলে প্রবলেম নাই, আমি কনফিডেন্ট। এটা এমন হতে পারে তোমার ক্যালকুলেশনে ভুল যেতে পারে, ইভেন তুমি যে ফর্মুলাটা তুমি জানো, তুমি শিওরলি জানো, বাট আনফরচুনেটলি তুমি যেটা লিখতে গেছো এটা না লিখা অন্য কিছু লিখে ফেলছো, এটা অনেক সময় হয়ে যায়। সো তোমাকে বারবার চেক করতে হবে লেখার পরে যেন কোথাও একটা সিঙ্গেল কোনো প্রবলেম না থাকে। দ্যাটস ওয়াই তোমাকে একটু অর্গানাইজ ওয়েতে লিখতে হবে। তার মানে তোমার একটা সিকিউতে 30 মিনিট সময়ে নেওয়া যাবে না। এখন আসি হচ্ছে এমসিকিউ এর কথায়। এমসিকিউতে 25 এমসিকিউ আসে। সো এই 25 এমসিকিউ এর জন্য তুমি টাইম পাচ্ছ 25 মিনিটস, রাইট? 25 মিনিটস। সো আমরা যদি বলি প্রত্যেকটা এমসিকিউতে তুমি গড়ে একটা এমসিকিউতে 1 মিনিট করে সময় পাচ্ছ, তার মানে এই নয় যে প্রত্যেকটা এমসিকিউতে তুমি 1 মিনিট সময় স্পেন্ড করবা। এর মানে হচ্ছে এখানে এমন কিছু এমসিকিউ থাকবে যারা শর্ট ট্রিক্স নিয়ে অ্যাপ্লাই করো নাই কখনো বা শিখো নাই, ডিরেক্ট ম্যাথ দিয়েই শিখছো এমসিকিউ, কোনো প্রবলেম নাই। শেষ সময় তুমি নতুন কিছু শেখার দরকার নাই, তুমি যেটা শিখছো এটাকেই প্র্যাকটিস করো বারবার। কথা হচ্ছে তুমি যে এমন কিছু এমসিকিউ থাকবে যেখানে একটা এমসিকিউ এর জন্য তোমার সময় লাগতেছে লেটস সে 3 মিনিটস, ওকে? তাহলে তুমি অ্যাভারেজলি কত ছিল? তোমার একটা এমসিকিউতে 1 মিনিট পাওয়ার কথা ছিল, তাহলে তুমি অন্য একটা এমসিকিউতে যদি 3 মিনিটস লাগে, তাহলে এটা পোষাবা কিভাবে? এটা পোষাইতে হয় এইভাবে। প্রথমত তুমি এমন এমসিকিউগুলো আনসার করবা না যেগুলোতে টাইম স্পেন্ড হয়। তুমি প্রথমে এমসিকিউর প্রথম থেকে দেখা শুরু করবা কোশ্চেন, যে কিছু ডেটা থাকে না, যে বলের মাত্রা কি, টর্কের মাত্রা কি, এর একক কি, বা এমন কিছু ডেটা থাকে, অথবা হতে পারে যে মেরু অঞ্চলে জি এর মান কত, সিম্পল ডেটা বলতেছি, আরো কিছু আসতে পারে হার্ড। কিন্তু এই যে ডেটাগুলো তোমাকে ভাবতে হবে না, অলরেডি তোমার মাথায় মেমোরাইজ করা আছে, এই টাইপের ডেটাগুলো তুমি আগে আনসার করে যাবা। তুমি প্রশ্নটা চোখ বোলানো হয়ে যাচ্ছে, তোমার যে ডেটাগুলো ভাবতে হয় না সেগুলো আনসার করা যাচ্ছে। সো এমন কিছু এমসিকিউ যেগুলো মেমোরাইজ করা থাকে, এইগুলো আনসার করতে গেলে তোমার একটা এমসিকিউতে তুমি আনসার করতে টাইম নেওয়া হচ্ছে তখন 10 সেকেন্ডস, ম্যাক্সিমাম 10 সেকেন্ডস, কারণ এটা মুখস্থই ছিল তোমার কাছে। দ্যাটস ওয়াই তুমি 10 সেকেন্ডসের বেশি নেওয়ার প্রয়োজনও নাই, ঠিক আছে? এইরকম কয়েকটা এমসিকিউ তুমি যখন এরকম 5 থেকে 10টা এমসিকিউ আনসার করলা, এখান থেকে অলরেডি তোমার কিন্তু প্রায় 250 সেকেন্ডসের মতো বের হয়ে আসলো। এই যে কিছু এমসিকিউ থেকে তুমি যে টাইমটা বাঁচাচ্ছ, এই টাইমটাকে ইউটিলাইজ করতে হয় বা ইউজ করতে হয় বড় এমসিকিউ সলভ করার জন্য, ঠিক আছে? সো আশা করি তোমরা টাইম ম্যানেজমেন্টটা মোটামুটি বুঝতে পারছো। সবসময় এটাই মাথায় রাখবা, যেটা তুমি বেস্ট বা যেটাই আনসার তুমি করতে পারবা সহজে, নিজে কোনো দিকে না তাকায়া, কোনো কিছু না ভাইবা, সেটাকে আগে আনসার করো, দেন মুভ করো পরেরটায়। যেটা নিয়ে তোমাকে অনেক ভাবতে হবে এটা পরের জন্য রেখে দাও, ঠিক আছে? সো আজকে এখন আমরা চলে যাব চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশনের কথাটা, সাজেশন নিয়ে আলোচনার জন্য। আমরা প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। আজকে আমি আবারও তোমাদের বারবার বলি, আমি এখানে তোমাদের ম্যাথমেটিক্স প্র্যাকটিস করাবো না। আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের যেভাবে মানে শেখাইতে আসছি, সেটা হচ্ছে তোমরা অলরেডি কোশ্চেন প্র্যাকটিস করছো। আজকে নতুন করে প্র্যাকটিস করানোর কিছু নাই, শুধুমাত্র আমি তোমাদের এটাই দেখাবো যে তুমি কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে এসে প্র্যাকটিস করবা, কারণ বইয়ে হাজারো ম্যাথ আছে, এতগুলা করা পসিবল না শেষ মুহূর্তে এসে। এখন তোমরা এটাই বুঝতে পারো না যে আমি কোন সিকিউগুলা প্র্যাকটিস করব,
কোনগুলো করব না, আমার কোন জিনিসটা পড়া এখন প্রয়োজন, কোনটা ছেড়ে দেওয়া প্রয়োজন। সো এই জিনিসগুলা নিয়ে আমি একটা সাজেশন ভিত্তিক স্লাইড করেছি। যারা তোমরা অদম্যতে ছিলা এফটি এর, তাদের কাছে সাজেশন বুক আছে, এবং আমি সাজেশন বুকের উপর ভিত্তি করে টপিকস ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন সালে আসছে এবং তুমি প্র্যাকটিস করা প্রয়োজন, সেইগুলাকে আমি টপিক্সের সাথে দিয়েছি। লাইক হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, যোগ বিয়োগ, লব্ধি নির্ণয়, লব্ধির দিক নির্ণয়। এই যে যশোর বোর্ড 22 কোশ্চেনটা দেখতেছো, এখানে দেখো ওয়ে ভেক্টরটি কত কোণ উৎপন্ন করবে, অথবা এরা পরস্পর লম্ব কিনা, উদ্দীপকের ওয়ে এবং অভি ভেক্টর পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করবে। এই যে কোশ্চেনগুলা তোমার, মানে এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমার এই টপিক্সের যে ফর্মুলাগুলো সেইগুলোকে ইউজ করতে হবে। ইভেন তুমি যদি কুমিল্লা বোর্ড 2022 দেখো, বরিশাল বোর্ড 2022 দেখো, কুমিল্লা বোর্ড 2021, সিলেট 21, দিনাজপুর 21, দিনাজপুর 19, এই যে বোর্ডগুলা, এই বোর্ডগুলাতে এই সালগুলাতে কোশ্চেন এই টপিক্সকে টাচ করে এসেছিল। ঠিক আছে, সো এই টপিক্সের জন্য তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা, তারপরও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সো দ্যাট তুমি এই টপিক্সের জন্য কোন সিকিউগুলা দেখে যাবা এটার জন্য। পরের সিকিউটা দেখো, পরের টপিক্সটা দেখো, এটা ছিল ভেক্টর রাশি তার মান নির্ণয়ের জন্য তোমাদের জাস্ট এই 3-4টা বোর্ড প্র্যাকটিস করলেই চলবে, কারণ এই টপিক্সটা থেকে খুবই কম কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে সিলেট 23, দিনাজপুর 23, ময়মনসিংহ 23 এবং ঢাকা বোর্ড 22-এর কোশ্চেনটা দেখলে এনাফ। ঢাকা বোর্ড 22-এ কিন্তু 2টা কোশ্চেন ছিল, সো তুমি ভেক্টর রাশি তার মান নির্ণয়ের কোনটা এটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা। আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ইভেন সামান্তরিকের কর্ণদেয় ক্ষেত্রফল থাকতে পারে। সো এই যে ত্রিভুজ এবং সামান্তরিক সংক্রান্ত যে কোশ্চেন এসেছে বিগত বছরগুলিতে, এবং তোমার এখন যে প্র্যাকটিস করা উচিত এই টপিক্সের আন্ডারে কোন কোন বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করা উচিত, এমন না যে তুমি হুবহু কোশ্চেন কমন পাবা। ব্যাপারটা হচ্ছে তুমি যখন এই টপিক্সের কয়েকটা সিকিউ দেখতেছো, তুমি আনসার করতে পারবা, তাহলে তোমার কিভাবে আনসার করতে হবে, মান ডিফারেন্ট থাকতে পারে, বলার ধরনটা ডিফারেন্ট হতে পারে, বাট তুমি যদি এই টপিক্সের জন্য এই বোর্ডগুলা প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে এই টপিক্সকে টাচ করে যদি কোনো কোশ্চেন আসে তুমি কনফিডেন্টলি, আই হোপ তুমি কনফিডেন্টলি আনসার করতে পারবা। ঠিক আছে, সো ত্রিভুজের এবং সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে যে আলোচনাগুলি এবং যে বোর্ডগুলো তোমাকে দেখতে হবে, মাস্ট দেখতে হবে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 22, দিনাজপুর 22, ঢাকা 21, চট্টগ্রাম 21, সিলেট 19 এবং বরিশাল 19। তুমি দেখো এখানে যেমন বরিশাল 22-এ যে কোশ্চেনটা ছিল, এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে আমি রাখছি তোমাদের বোঝানোর জন্য যে কেমন টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসে। সো দেখো এখানে 3টা বল আছে, F1, F2, F3, 3টা বল দেওয়া আছে। এখন এই যে F1, F2 ভেক্টর দুটি একটি সামান্তরিকের 2টি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, F1, F2, F3 ভেক্টর 3টি মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে লব্ধি নির্ণয়। এমন কিছু সিকিউ আছে যেটা 2টা টপিক্সকে টাচ করতেছে, তুমি একই বোর্ড 2টা টপিক্সের মধ্যে পাইতে পারো, কারণ হচ্ছে 2টা টপিক্সকেই টাচ করতেছে, এমন কিছু সিকিউ প্রশ্ন থাকবে। ঠিক আছে, সো ত্রিভুজের ক্ষেত্রফল ছাড়া এরপরে যে টপিক্সটা দেখো, এখানে অনেক কোশ্চেন আসছে। সো বুঝতে পারতেছো এই টাইপটা বা এই টপিক্সটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট। সো এখানে একটা টপিক্স না, কয়েকটা টপিক্স আছে দেখো একসাথে, যেগুলা কম্বাইন্ড থাকে। কম্বাইন্ড তো বুঝো, সিকিউতে একটা টপিক্স সেপারেটলি আনসার করতে তোমাকে দিবে না, এখানে কম্বাইন্ড কয়েকটা টপিক্স মিলে কম্বাইন্ডলি একটা কোশ্চেন আসে। সেক্ষেত্রে তুমি ডট গুণন, ক্রস গুণন এবং 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, 2টা ভেক্টরের লম্ব হবার শর্ত, আর 3টা ভেক্টর থাকলে তাদের সমতলীয় হবার শর্ত, এরপর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয়, লম্ব অভিক্ষেপ, ভেক্টরের উপাংশ নির্ণয়, এগুলো সবই অ্যাকচুয়ালি ডট গুণন ক্রস গুণন থেকে প্রতিপাদন করা হয়েছিল। সো এই জন্য এই যে টপিক্সগুলো তুমি দেখতে পাচ্ছ, এই টপিক্সগুলা তোমার প্র্যাকটিস করার জন্য তুমি যে ম্যাথগুলো প্র্যাকটিস করবা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 22, দিনাজপুর 22, ঢাকা 21, রাজশাহী 21, যশোর 21, কুমিল্লা 21, চট্টগ্রাম 21, সিলেট 21, বরিশাল 21। বরিশালে 2টা কোশ্চেন ছিল, ওকে। সো তুমি বরিশালে 2টা কোশ্চেনই প্র্যাকটিস করবা। দেন দিনাজপুরে 2টি কোশ্চেন আছে। ময়মনসিংহ বোর্ডের 21 সালের যে কোশ্চেনটা ছিল এটা প্র্যাকটিস করবা। যশোরের 19, চট্টগ্রাম 19, সিলেট 19,
বরিশাল বোর্ড 19। এখন কথা হচ্ছে এতগুলো যে প্র্যাকটিস করবা, এর মধ্যেই তুমি আবার এতগুলার মধ্যেই কমন পেয়ে যাবা 3-4টার বেশি, যে একই ধরনের কোয়েশ্চেন বিভিন্ন বোর্ডে আসছে, সেইগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করার দরকার নাই, সেগুলো তুমি একবার করলেই এনাফ। ঠিক আছে, ওকে। দেন তোমাদের নৌকা স্রোত নিয়ে, এই টপিকসটা তোমরা জানো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে বেশি যেটা দেয় নৌকা স্রোত নিয়ে, সেটা হচ্ছে নর্মালি কোন নির্ণয় দেয় বেশি, যে নৌকা এইখানে এত বিন্দুতে পৌঁছাইতে হলে কোন দিকে রওনা দিতে হবে, বা অমুক দিকে রওনা দিলে ও কোথায় পৌঁছাবে। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে সময় নির্ণয়ের প্রশ্ন। সময় নির্ণয়ের প্রশ্ন, দেখো টপিকসগুলো কি কি টপিকস থেকে নৌকার প্রশ্ন আসে। নৌকা স্রোত, সাঁতারু স্রোত সংক্রান্ত, লাইক হচ্ছে লব্ধিবেগ নির্ণয় করতে আসে, স্রোতের সাথে নৌকার কোণ কত হবে, স্রোতের সাথে কত কোণে নৌকাকে চালাতে হবে সি বিন্দুতে পৌঁছাতে হলে, লেটস সে বি বিন্দুতে পৌঁছাতে হলে, এই টাইপের যে কোশ্চেনগুলি। এরপর হচ্ছে লব্ধির কোণ, ও কত কোণে পৌঁছাবে, এটা হচ্ছে লব্ধি, পৌঁছানোর যে ব্যাপারটা এটা হচ্ছে কি লব্ধি। ও যত কোণে পৌঁছাবে সেটা হচ্ছে লব্ধির কোণ। ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম দূরত্বে, ন্যূনতম সময়ে নদী পার হচ্ছে তুমি মিনিমাম সবচেয়ে কম যে সময় নদীটা পার হওয়া যায় সেটা ন্যূনতম সময়ে নদী পার, এবং ন্যূনতম দূরত্বে নদী পার, দুইটা ডিফারেন্ট টপিকস, দুইটাকে তুমি গোলায় ফেললে চলবে না। এরপর নদী পার হবার সময় বিভিন্ন চোর পুলিশের ম্যাথও আছে, এখান থেকে তুমি জানো যে এপার থেকে একটা পুলিশের নৌকা ছাড়া হয়েছে, ওপার থেকে একটা চোর দৌড়াচ্ছে, সো ওটাকে ধরতে পারবে কিনা। এখানে এগুলো হচ্ছে টাইমের ম্যাথ, বা কত সময়ের মধ্যে নৌকাটি অপর পারে যাবে। এমন হতে পারে যে টাইম দেওয়া থাকতে পারে, ওপারে একটা স্কুল আছে বা কলেজ আছে, কলেজের যে ঘন্টি এই টাইমে বাজে, বা কলেজের গেট এই টাইমে বন্ধ হয়ে যায়, সো এপার থেকে একটি স্টুডেন্ট রওনা দিল, সে তার যাইতে কত সময় লাগবে এটা বের করার জন্য তোমাকে বলতে পারে সে কি যথাসময়ে কলেজে উপস্থিত হতে পারবে কিনা। সো এগুলো হচ্ছে সময় নির্ণয়ের ম্যাথ। এইগুলো প্র্যাকটিস করার জন্য, এই টপিকসগুলো প্র্যাকটিস করতে হলে তোমার নিচে আমি এখানে বোর্ডগুলো লিখে রেখেছি, বোর্ডগুলো অফকোর্স প্র্যাকটিস করতে হবে। এটা পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবা। সো আমি জাস্ট এখানে একটু স্যাম্পলগুলো দেখাই তোমাদের কেমন টাইপের কোশ্চেনগুলো থাকে। এখানে নদীর প্রস্থ আছে, নদীর স্রোতের বেগ আছে, এখানে দুইজন আছে যাদের মাহি ও নিধি নামে দুইটা ব্যক্তি আছে যারা প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে নদী পার হচ্ছে। মাহির বেগ দেওয়া আছে, যা স্রোতের সাথে অ্যালফা কোণে যাচ্ছে, আর নিধির বেগও দেওয়া আছে। সো এই অ্যালফা কোণের মানটা কত, এটা কোন টপিকসের সাথে মিলে বলো? এটা হচ্ছে স্রোতের সাথে কত কোণে যাচ্ছে, তাহলে স্রোতের সাথে নৌকার কোণ এই টপিকসের সাথে মিলে যায়। দেখো এরপর হচ্ছে উদ্দীপক অনুসারে কে জিতবে, মানে এখানে কি বলতে যাচ্ছে যে কম সময় যাবে সেই তো জিতবে। সো এখানে হচ্ছে নদী পার হওয়ার সময় এই টপিকসকে টাচ করতেছে। লাইক দিস কুমিল্লা বোর্ড 22টাও দেখো, এখানেও সেম ওয়েতে নদীর প্রস্থ আছে, নদীতে স্রোতের বেগ আছে, সাঁতারুর বেগ আছে, যে সাঁতার কাটতেছে। চিত্র 1 অনুসারে দুইটা চিত্র আছে, দুইটা চিত্র ডিফারেন্ট অ্যাঙ্গেলে সাঁতার কাটতেছে, একবার সাঁতারু বাম দিকে রওনা দিছে, একবার সোজা রওনা দিছে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথম সাঁতারুর লব্ধি বেগ, তাহলে কি এই যে লব্ধি বেগ সংক্রান্ত আসছে। ঠিক আছে, উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ফলাফলটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে কে ফার্স্ট হচ্ছে, অর্থাৎ কে আগে পৌঁছাচ্ছে, কার কম সময় লাগতেছে। তো তুমি নৌকা স্রোতের যে ম্যাথগুলা এগুলো প্র্যাকটিস করার জন্য এই বোর্ডগুলোকে দেখবা। এর মধ্যে যদি কমন দেখো যে কোশ্চেন একই টাইপের দুইটা কোশ্চেন আছে দুইটা বোর্ডে, তখন তুমি একটা করলে এনাফ। ওকে, দেন হচ্ছে তোমাকে আপেক্ষিক বেগ সংক্রান্ত, বৃষ্টিতে ভেজা সংক্রান্ত যে প্রশ্নগুলা, লাইক বৃষ্টিতে কাজ ভিজবে কিনা, ছাতা কত কোনো ধরতে হবে, এই টাইপের কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট থাকে, তোমরা জানো। তবে বৃষ্টির স্রোতের খুব বেশি না 5 থেকে 6টা সিকিউ করলে এনাফ হয়। ঠিক আছে, বৃষ্টির স্রোত বলতেছি, মাই ব্যাড, বৃষ্টি ছাতার ক্ষেত্রে। ঠিক আছে, আপেক্ষিক বেগ সংক্রান্ত আসতে পারে, বৃষ্টি ছাতা নিয়ে আসতে পারে, কত কোণে ছাতা ধরতে হবে, বৃষ্টিতে গাড়ির কাজ ভেজা নিয়ে প্রশ্ন আসতে পারে, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ আছে গাড়ির কাজ, বৃষ্টিতে গাড়ির কাজ ভিজবে কিনা। ঠিক আছে, এই টাইপের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো অলরেডি আমরা তোমাদের করাইছি, তোমরা করেছো, তোমরা প্র্যাকটিসও করেছো অনেকে। সো এখান থেকে যে বোর্ডগুলা তোমাদের আমরা চয়েস করে রেখেছি, যেগুলা করতে হবে তোমাকে, বা এগুলো করলে তুমি অ্যাটলিস্ট এই টাইপের ম্যাথগুলাকে কভার করতে পারবা, সেগুলো হচ্ছে সিলেট বোর্ড 22, ঢাকা 22, ময়মনসিংহ 22, ঢাকা 19 এবং রাজশাহী 19 বোর্ড। সো লেটস এখানে যে 5টা বোর্ড আছে, এই 5টা বোর্ড তোমাকে করতেই হবে। ঠিক আছে, তুমি যদি পারো, তোমার যদি সময় থাকে, তুমি চাইলে এর থেকে বেশি করতে পারো, বাট এইগুলো তোমাকে মাস্ট করতেই হবে। ঠিক আছে, এখানে যেমন কোশ্চেন আছে 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়তেছিল, এটা বৃষ্টির বেগ আছে।
এখানে একটা মানুষের বা ব্যক্তির বেগ দেওয়া আছে। সো বলা হচ্ছে গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে। মানে বৃষ্টি ছাতার যত ম্যাথ তোমার সবগুলো অ্যাটলিস্ট এই 5টা বোর্ডকে করলে তুমি কভার করে আসতে পারবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট মানে তোমাদের যে ভেক্টর ক্যালকুলাস যে পার্টটা আছে এই পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে এটা তুলনামূলকভাবে খুব কঠিন হয় না, এটা তুলনামূলক অনেক সহজ হয়। ঠিক আছে, সো এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল ভেক্টর অথবা সলিনয়েডাল হবার শর্ত, এই যে কোশ্চেনগুলো আছে তার জন্য তুমি এই কয়েকটা বোর্ড প্র্যাকটিস করতে পারো। লাইক এখানে যেমন আছে লম্ব দিকে একক ভেক্টর, এটা কিন্তু এই টপিক্সের মধ্যে না, তবে এটা ছিল কম্বাইন্ড, তাই তো। একক ভেক্টর নির্ণয় এটা আগের অন্য টপিক্সে আছে, সো হতে পারে এই বোর্ডটা তুমি আগে করছো, কারণ আমি রাজশাহী বোর্ডটা তোমাদের সাজেশন লিস্টে আগের টপিক্সগুলোতে কোথাও আছে। সো তুমি যখন ওখানে প্র্যাকটিস করতেছো তখন নতুন করে এখানে প্র্যাকটিস করতে হবে না। এখন এখানে দেওয়ার মানেটা হচ্ছে কি, কারণ হচ্ছে সি ভেক্টরটি অঘূর্ণনশীল কি না এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের সাথে থেকে এসছে, দ্যাটস ওয়াই আমি এখানেও রেখেছি। হতে পারে আমি তোমাদের বললাম যে একই কোশ্চেন দুইটা টপিক্সের মধ্যে আছে, একই বোর্ড দুইটা টপিক্স আছে, সো তুমি ওই বোর্ডটা একবার করলে দ্বিতীয়বার আর করার দরকার নাই, তুমি চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, এখন ভেক্টর থেকে যে টপিক্সগুলো তোমাকে এখন শেষ মুহূর্তে জানতে হবে সেইটা আমি একটু তোমাদের আলোচনা করে দিতে চাই। পিডিএফ এর লিংক তোমাদের দিয়ে দেওয়া হবে, ক্যাপশনে দিয়ে দেওয়া হবে, একটু পরে ক্লাসের পরে তোমরা জাস্ট চেক করলে পেয়ে যাও। ঠিক আছে, শ্রাবণী আজকে হচ্ছে আমরা টোটালি কোনো ম্যাথ করাবো না, কারণটা হচ্ছে যে তোমরা একদম এই পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যন্ত তোমরা ম্যাথ করে আসছো, তোমাদের আমরা অ্যাটলিস্ট বুঝিয়ে ম্যাথ করেছি, তুমি এখান থেকে করো, এফটিতে করো অথবা অন্য কোথাও করো, তোমরা করছো। সো শেষ মুহূর্তে এখনো যদি আমি ম্যাথ করাই একদম একই রকম হয়ে গেল। সো তুমি আমি এভাবে করিয়ে তোমাকে কয়টা কোশ্চেন শেষ করাইতে পারবো জাস্ট, বাট তোমাকে আমি যদি সাজেশনটা দেখাই দিই তোমাকে কোনটা করতে হবে কোনটা ছেড়ে দিতে হবে, অ্যাটলিস্ট তুমি ওইগুলা থেকে প্র্যাকটিসগুলা করতে পারবা যে আমার এই টপিক্সের জন্য এইগুলো করতে হবে, বাকিগুলো তুমি ছেড়ে দাও, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। সো এখানে যে টপিকসগুলো তোমাদের জানতে হবে এই জিনিসগুলো আমি তোমাদের বোঝাই দিব, একটু দেখো। নর্মালি যদি দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য হয় তাহলে এটা কি বোঝায়, তাহলে হচ্ছে হয় একটা ভেক্টরের মান শূন্য বা নাল ভেক্টর, অথবা অপর ভেক্টরটি নাল ভেক্টর। তা না হলে যদি দুইটার কোনোটাই যদি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর না হয় তাহলে হচ্ছে ওই দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব। দুইটা ভেক্টর ডট গুণফল মানে এরা পরস্পরের উপর লম্ব। আর যদি তিনটা ভেক্টরকে সমতলীয় হওয়ার কথা বলা হয়, এরা কোশ্চেনে কিন্তু সিকিউতে গ নম্বরে আসছিল ইন প্রিভিয়াস ইয়ার। ওকে, সো যদি তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার কথা বলা হয় তাহলে তাদের দুইটার ক্রস গুণফল ও একটার ক্রস গুণফলের সাথে একটা ডট গুণফলটা 0 হবে মাস্ট। ঠিক আছে, যদি দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান বলে সেটা হবে দুইটা ভেক্টরের সরাসরি যোগফলের সমান। যদি সর্বনিম্ন বলে তাহলে সেটা হবে দুইটা ভেক্টরের সরাসরি বিয়োগফলের সমান। ওকে, এগুলো তোমরা পড়ছো, বাট এগুলো এখন শেষ মুহূর্তে এসে তোমার জানা প্রয়োজন, কারণ এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মনে করো সি ভেক্টর হচ্ছে এ আর বি এর ক্রস গুণফল, তাহলে ডি যদি বি আর এ এর ক্রস গুণফল হয়, দেখো এটা ছিল এ ক্রস বি, এটা ছিল বি ক্রস এ, তার মানে সি আর ডি এটা কি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, বা এরা একটা আরেকটা উল্টা। যদি সি এদিকে হয় তাহলে ডিটা হবে এদিকে, যদি সি এদিকে হয় ডিটা হবে এদিকে। দ্যাটস ওয়াই হচ্ছে সি এর যে ক্রস গুণফল আসছে ডি এর ক্রস গুণফলটা উল্টা, অর্থাৎ হচ্ছে বি ক্রস এ উল্টা লিখছে, অথবা তুমি বলতে পারো মাইনাস এ ক্রস বি, এভাবেও বলতে পারো। ঠিক আছে, যদি এখানে আর একটা ভেক্টর অবস্থান ভেক্টর দেওয়া আছে, নাবলা ডটার, তোমরা জানো নাবলা ডটার এটা কি বোঝায়, ডাইভারজেন্স নির্ণয় বোঝায়, অর্থাৎ আর এর ডাইভারজেন্স এর মান হবে কত 3, এটা মনে রাখবা। এটা কিন্তু ডিরেক্ট কিছু জিনিস আছে যেগুলো তোমাকে করে বের করতে হয় না। অবস্থান ভেক্টরকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, অবস্থান ভেক্টরকে অর্থাৎ এটাকে যদি ডেল ডেল এক্স আই ডেল ডেল এক্স ওয়াই জে ডেল ডেল এক্স জেড কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তোমরা করছো এটা অলরেডি, করলে এখানে 1 + 1 + 1 3 থাকে। সো এটা ডিরেক্ট মেমোরাইজ করা বেটার। যদি কখনো এমসিকিউতে আসে
তাহলে তুমি একদম সময়টা বাঁচায় আনসার করতে পারবা। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে 2i + 3j। দেখো এখানে কি কি আছে, i আছে আর j আছে না। i আর j থাকার কারণে এরা হচ্ছে xy সমতলে অবস্থিত। ঠিক আছে, যদি এখানে 2i + 3k হইতো তাহলে হচ্ছে x z সমতলে আমরা বলতাম। i থাকলে হচ্ছে x অক্ষ, j থাকলে y অক্ষ, আর k থাকলে z অক্ষ। ঠিক আছে, যেহেতু i আর j আছে তার মানে এটা x আর y অক্ষের মধ্যে আছে, অর্থাৎ xy সমতলে আছে। আর যদি k থাকে তাহলে সেটা z সমতলেও থাকবে। ওকে, যেহেতু এখানে z নাই তার মানে হচ্ছে এটা z অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, এ এবং এর একক ভেক্টর এ তুমি ক্যাপ দিয়েও লিখতে পারো, একক ভেক্টরকে আমরা ক্যাপ দিয়েও লিখি। এর মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে লেটস সে এখানে তুমি একটা এখানে এইটাকে তুমি কি করতে যাচ্ছ, এটা ডিফারেন্সিয়েট যদি করো। লেটস সে এখানে শুধুমাত্র একটু ভুল করা হয়েছে, এখানে হচ্ছে নাবলা ডট আর আছে, আর আর এ আছে। সো যদি এটা বের করো তাহলে কত হবে, তুমি এটা ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয় তোমরা জানো। লেটস সে যদি ডাইভারজেন্স বের করতে বলে, নাবলা মানে হচ্ছে কি, নাবলা মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। এটা এর সাপেক্ষে যখন তোমাকে বলা হবে, এর সাপেক্ষে তুমি লেটস সে কিউ একটা ভেক্টর আছে অথবা একটা মান আছে, এটা ভেক্টর হবে না, এটা হচ্ছে লেটস সে ডট করতে বলে নাই, কিউ এটা কত হবে, কিউ এ। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, গ্রেডিয়েন্ট। সো তখন তুমি এই নাবলা এ বের করার জন্য এ এর গ্রেডিয়েন্ট বলে, এর গ্রেডিয়েন্ট কত হবে, তখন এক্স এর সাপেক্ষে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এরপর ওয়াই এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার জেড এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। করলে এক্স এর সাপেক্ষে করলে 3 × 6 হবে 6 অফ আই। এখানে কোশ্চেন একটু ভুল ছিল, যাও। যদি এক্স এর সাপেক্ষে আমরা করি তাহলে আমরা জানি পাওয়ারটা সামনে গুণ হয় এবং পাওয়ার থেকে 1 কমে, তার মানে হচ্ছে ঠিক আছে, কারণ হচ্ছে পরে আমি আবার 1 গুণ করতেছি এক্স এর সাথে। সো এটা করলে কেমন হবে, তাহলে আমি এটা বলতেছি ডেল ডেল এক্স অফ আই। তুমি যখন গ্রেডিয়েন্ট বের করবা তখন এই রাশিটাকে ডেল ডেল এক্স অফ 3x² ওয়াই অফ আই এইভাবে প্রকাশ করতে হবে। আবার যদি আমি যে মানে ওয়াই এর সাপেক্ষে যদি করতে চাই তাহলে হচ্ছে প্লাস দিয়া ডেল ডেল ওয়াই অফ সেম জিনিসটা ওই 3x² ওয়াই 3x² ওয়াই অফ জে। আর জেড অক্ষের জন্য কি হবে তাহলে ডেল ডেল জেড অফ 3x² ওয়াই অফ কে। এখন শুধু ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েশন তোমরা করছো অলরেডি। ঠিক আছে, এরপরে কোন পয়েন্টটা জানতে হবে, দেখো দুইটা ভেক্টর যদি এ আর বি থাকে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কখন, যখন এটা আই আর এটা হচ্ছে জে আর কে। এখানে যত হোক 2j 2k যাই হোক না কেন, এটা হচ্ছে শুধু কোন কোন সমতলে, এখানে জে আর কে আছে, তার মানে এটা হচ্ছে YZ সমতলে, YZ সমতলে আছে। আর এটা কোন সমতলে, এটা আই আছে, তার মানে এটা এক্স সমতলে আছে, এক্স সমতলে। তাহলে এক্স সমতল YZ এর সাথে কত ডিগ্রি কোণে থাকে, এটা 90 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, যদি কখনো এমসিকিউতে বলে দেয় যে a ডট বি ইকুয়ালস টু a ক্রস বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। ডিরেক্ট মুখস্থ রাখাটা বেটার, তুমি এটা করে বের করে নিতে পারবা। এখানে এ বি কস থিটা আর এখানে এ বি সাইন থিটা। সো সাইন বাই কস করলে এ বি কাটা যাবে, সাইন বাই কস ইকুয়ালস টু হচ্ছে 1, যা tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। সো ডিরেক্ট এখান থেকে তুমি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি চাইলে বের করে নিতে পারো, অর তুমি ডিরেক্ট মেমোরাইজ করতে পারো। ঠিক আছে, এফ ও এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য হয়। এফ আর এস হচ্ছে কি, এফ হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, এদের মানে এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তোমরা জানো এফ, আমরা জানি কাজের ফর্মুলা কি, এটা হচ্ছে এফ এস কস থিটা, কস থিটা। সো এখানে তুমি যদি মধ্যবর্তী কোণের জায়গায় এখানে 90 ডিগ্রি বসাও তাহলে কত হবে, 0 হবে। তোমরা জানো যে যদি 90 ডিগ্রি কোণে বল ও সরণ এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় তাহলে কাজটা হয় 0, অথবা আমরা বলতে পারি 0 হয়, কাজ 0 হয়। ঠিক আছে, আই ক্রস জে ক্রস কে এর মান 0 হয়, এটা মনে রাখবা, আই ক্রস জে ক্রস কে এর মান 0 হয়। ঠিক আছে, জে ক্রস কে যদি থাকে তাহলে মাইনাস জে কেন হয়, তোমরা দেখো যদি আই ক্রস জে করো, কিছু কিছু জিনিস আই ক্রস জে করলে
এটা হবে কে। আবার তুমি যদি জে ক্রস কে করো, এটার মানে হচ্ছে আই। আর যদি কে ক্রস আই করো, এটার মানে হচ্ছে জে। উল্টাইলে লাইক জে ক্রস আই করলে কিন্তু মাইনাস কে হবে, কে ক্রস জে করলে মাইনাস আই হবে, আই ক্রস কে করলে মাইনাস জে হবে উল্টাইলে। সো এখানে দেখো জে ক্রস কে মানে কি, জে ক্রস কে মানে হচ্ছে আই, তাহলে জে আর এখানে পাচ্ছ আই, তাহলে জে ক্রস আই হচ্ছে এটুকু, দুইটা মিলে হচ্ছে আই, তাই তো। জে ক্রস কে মানে আই। এবার এই জে এবং ক্রস আই করলে কি হবে, আই ক্রস জে মানে কে, তাহলে জে ক্রস আই মানে কি হবে, মাইনাস কে হবে, মাইনাস কে হবে। ইয়েস, এখানে ভুল আছে, এর মানটা মাইনাস কে, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস কে, ঠিক আছে। ওকে, এরপর একটা এক্সাম্পল আছে, দেখো পি ভেক্টর এর মান দেওয়া হচ্ছে এক্স অক্ষের দিকে 4 একক, ওয়াই অক্ষের দিকে 3 একক। সো 4i + 3j এর উপর লম্ব ভেক্টর হলো কি 3i - 4j। কিভাবে বুঝবা, দুইটার ডট গুণফল যদি 0 হয়, ডট গুণফল 0 হলে ডট গুণফল কেমনে করো, লাইক হচ্ছে দেখো i এর সহগ কত আছে 4, এখানে i এর সহগ কত 3, গুণ করো কত হয় 3 4 12, 12। আবার এখানে যে সহগ কত, এখানে যে সহগ কত, এটা গুণ করো, তাহলে 3 × -4 কত হয় -12। সো 12 - 12 এটা কত হবে 0। তার মানে এটা কিভাবে বের করতেছি, এটা হচ্ছে ডট গুণফল কইরা, এটা কেমনে p ডট q = 0। এটা কখন হবে, যখন এটা লম্ব হবে, লম্ব, লম্ব হইলে দুইটা ডট গুণফল 0 হয়। দুটি ভেক্টর পরস্পর 45 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার ও ভেক্টর গুণফলের মান সমান হয়। এটা আমরা একটু আগে পড়ছি, দেখো স্কেল, এটা হচ্ছে স্কেলার গুণফল, ডট গুণফল বা স্কেলার গুণফল। এটা হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। এরা যদি সমান হয় তাদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়, এটাকে রিভার্সলি রাখা আছে, যদি কোণ 45 ডিগ্রি হয় তাহলে এদের ডট গুণফল ও ক্রস গুণফল সমান হয়। এক্স অক্ষের সমান্তরাল ভেক্টর হলো আই ক্রস জে, মানে এটা কি মিন করতেছে, দেখো আই ক্রস জে মানে কি, এটা হচ্ছে কে বোঝায়, এটা কি মিন করে, এটা হচ্ছে কে মিন করে, কে ক্রস জে, এটা কি হবে। এখন তোমরা জানো জে ক্রস কে হচ্ছে আই, তাহলে কে ক্রস জে মানে হচ্ছে কি মাইনাস আই, এটা ইকুয়ালস টু হওয়া উচিত মাইনাস আই, তাই না। ওকে, এই সমতলে এই ভেক্টরের দৈর্ঘ্য কত, ওকে তোমরা ভেক্টরের দৈর্ঘ্যের জন্য বের করতে পারো, ভেক্টরের দৈর্ঘ্য কত, ভেক্টরের দৈর্ঘ্যের জন্য তোমরা জানো এখানে সমতলটা কোনটা, এই যে সমতল এখানে তোমাকে ডিরেক্ট বলে নাই, এটা আই এর কথা, আই এটুকু টোটালটা করলে কত আসতেছে, এটুকু টোটালটা করলে আসতেছে মাইনাস আই, মানে এটা হচ্ছে এক্স সমতল, এটা হচ্ছে এক্স সমতল। এখন এখানে শুধুমাত্র এক্স সমতলের জন্য তুমি বের করবা, ঠিক আছে। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে 0 হবে। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হয়, কারণ লব্ধির ফর্মুলাটা কি আমরা জানি, লব্ধির ফর্মুলাটা হচ্ছে √p² + q² + 2pq cos আলফা। সো আলফার মানটা যদি 0 হয়, আমরা জানি cos এর সর্বোচ্চ মান +1, cos 0 ডিগ্রি হচ্ছে +1। সো এর হচ্ছে cos এর সর্বোচ্চ মান, যার কারণে লব্ধির সর্বোচ্চ মান হয়। তাই বলা হয়েছে যে মধ্যবর্তী কোণ 0 হইলে লব্ধির মানটা সর্বোচ্চ হবে। আমি শুধুমাত্র ভেক্টরের চ্যাপ্টারের জন্য তোমাদের ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি, এগুলো বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তোমরা জাস্ট আগে আমি শুধুমাত্র ভেক্টরের জন্য তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝাচ্ছি, বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সবগুলো চ্যাপ্টারের শেষে তুমি ইম্পর্টেন্ট সামারিগুলো পাবা, যে সামারিগুলো তোমরা পড়ে নিবা। আর সাজেশন তো অলরেডি তোমাদের আমি বললামই। দেখো পরেরটা কি আছে, এই ক্রসে দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 মানে কি, এত হয় তাহলে a × b = 0 হলে, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল a ডট b পরস্পর সমান্তরাল, মানে a ও b অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, এটা কমা হওয়া উচিত, ঠিক আছে। a ও b পরস্পর সমান্তরাল, দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হওয়া মানে হচ্ছে এরা পরস্পরের উপর লম্ব, আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হওয়া মানে হচ্ছে এরা পরস্পরের সমান্তরাল, ঠিক আছে। এটা তুমি অন্যভাবে দেখতে পারো, কারণ এর ক্রস গুণফলের ফর্মুলা হচ্ছে a × b = আমরা জানি a × b = হচ্ছে এর মান যদি বলি তাহলে হচ্ছে ab sin θ, ab sin θ। তাহলে এটা কখন 0 হওয়া পসিবল বলো তো, sin θ এর মান যদি 0 হয়, অর্থাৎ θ এর মানটা যদি 0 হয় তাহলে ab sin θ এর মানটাও 0 হবে। θ 0 হওয়া মানে হচ্ছে কি দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ তারা সমান্তরাল, ঠিক আছে। a ও b বিপ্রতীপ হবে যখন হচ্ছে, বিপ্রতীপ মানে হচ্ছে এটার মান 2 হলে এটার মান হবে 1/2, এটা যদি 3 হয় এটা 1/3, এটা হচ্ছে বিপ্রতীপ। i × j ভেক্টরের গুণফলের দিক কে বরাবর, একটু আগে আমরা উপরে লিখে দিচ্ছি i আর j এর ক্রস গুণফলের দিকটা কোনটা, কে অক্ষ মানে কে বরাবর। একটি সামান্তরিকের কর্ণ 2i,
ও রূপান্তর করে গ্রেডিয়েন্ট, ওকে এখানে এইটুকু একটু জাস্ট একটু দেখে রাখো, এখানে একটু মানে হয়তো বা টাইপিং মিস্টেক, ঠিক আছে। এখানে মিন করতে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে একটি সামান্তরিকের কর্ণ 2i কে রূপান্তরিত করে কে, রূপান্তরিত করে হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। ওকে 2j হলে তার রূপান্তরিত করে গ্রেডিয়েন্ট 2j হলে, ওকে দাড়িটা হবে না, হলে তার ক্ষেত্রফল হবে 2 বর্গ একক। এখানে এই দাড়িটা হবে না, এই দাড়িটা হবে না, ঠিক আছে। সো তার মানে একটা সামান্তরিকের কর্ণ 2i থেকে রূপান্তরিত করে যদি 2j করা হয় তার ক্ষেত্রফলটা কত হবে, এইটা হচ্ছে কোশ্চেনটা ছিল। সামান্তরিকের কর্ণ 2i থেকে রূপান্তরিত করে 2j করা হলে তার ক্ষেত্রফল কত হবে। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা আছে দুইটা, তোমরা জানো, যদি দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু হয় তাদের ক্রস গুণফলটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা কর্ণ হয় তাহলে তাদের ক্রস গুণফলের অর্ধেক, এটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। স্কেলার ফাংশনে ভেক্টর রাশিতে রূপান্তরিত করা করে গ্রেডিয়েন্ট। ইয়েস, গ্রেডিয়েন্টের কাজ কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তরিত করে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। দেখো লম্ব বিক্ষেপ কি এ বরাবর, বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এ বি কস থিটা, এটা পাই কেমনে? এ ডট বি থেকে পাওয়া যায়, এ ডট বি, এটা মানে হচ্ছে এ বি কস থিটা। সো এখানে এই যে বি কস থিটা মানে হচ্ছে এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, আর যদি বলি এ কস থিটা তাহলে এর দিকে বি এর অভিক্ষেপ, ঠিক আছে। লাইক হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, এর অভিক্ষেপ বললে এ কস থিটা, যার অভিক্ষেপ সেটা কস থিটা, ঠিক আছে। এ ক্রস বি ও এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি, এটা মনে রাখবা। এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং এদের লব্ধি, এই দুইটার মধ্যবর্তী কোণ সবসময়ই 90 ডিগ্রি হয়, ঠিক আছে। দুটি সমান বলের এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এর জন্য লব্ধির বর্গ হবে তাদের মানের 3 গুণ। তাহলে দুইটা সমান মানের যদি বল হয়, মানে দুইটা বল যদি থাকে, এখানে লেটস সে দুইটা বল হচ্ছে F1 এর মানটা হচ্ছে F আর F2 এর মানটাও যদি F হয়, দুইটা বলের মান যদি ইকুয়াল হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধির বর্গ হবে তাদের মানের 3 গুণ। লব্ধি তুমি এটা বের করেও দেখতে পারো যে লব্ধির মানটা কত, লব্ধির মানটা হবে তাহলে লব্ধি কত হবে বলছে, যদি আরটা বের করো লব্ধির বর্গ হবে আর স্কোয়ারটা হবে 3f, এটা ঠিক আছে। যদি দুইটা সমান মানের বল বিবেচনা করো এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয় তাহলে আর স্কোয়ারের মানটা হবে 3f। তখন তোমরা আর এর ফর্মুলাতে বের করতে পারো, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। ওকে একটু খেয়াল করো, এখানে তিনটা ভেক্টরের যোগফল 0, সম্পর্কটি নিচে চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এখানে চিত্রটা আচ্ছা দেওয়া হয় নাই। থিটা 45 ডিগ্রি হলে vx vy এর উপাংশ কত হবে, মানে অ্যাকচুয়ালি উপাংশের কনসেপ্ট হচ্ছে এটা একটা যদি ভেক্টর হয় v, তুমি এর এদিকে একটা উপাংশ টানলা, তার সাথে লম্বভাবে আরেকটা উপাংশ টানলা, এবার কোনটা যে বাহুর সাথে থাকবে, মনে করো কোনটা এই বাহুর সাথে, এই বাহুর সাথে কোন থাকলে তাহলে এটা হবে v cos থিটা, বা এটাকে vx বলা হয়, যার মানটা হচ্ছে v cos থিটা। আর এই বাহুটাকে বলা হয় vy, যাকে বলা হয় v sin থিটা। কথা হচ্ছে থিটাটা যদি উপরের বাহুর সাথে থাকতো তাহলে এটা v cos থিটা হইতো, এটা v sin থিটা হইতো। থিটা যে বাহুর সাথে থাকবে সেটা cos থিটা বা অনুভূমিক উপাংশ, আর থিটা যে বাহুর সাথে থাকে না ওটা হচ্ছে উল্লম্ব উপাংশ বা sin থিটা। দেখো b cos থিটাটা কি উপরে অলরেডি আমরা আলোচনা করছি, b cos থিটা হলো এর দিকে b এর লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ বলা হয়, ঠিক আছে। কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই হলে, একটা ভেক্টরকে আমরা নরমালি এইভাবে আঁকি, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই দুইটা যদি একটা বিন্দুতেই হয় তার মানে ভেক্টরকে আঁকা যাবে এই বিন্দুতেই পাদবিন্দু, এই বিন্দুতেই শীর্ষবিন্দু। এটা কি ভেক্টর মিন করে? এটা হচ্ছে নাল ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এটাকে শূন্য ভেক্টরও বলা হয়, শূন্য ভেক্টরও বলা হয়, ঠিক আছে। লম্ব একক ভেক্টরকে আমরা বের করি, লম্ব একক ভেক্টর যদি বের করতে বলে বা লম্ব দিকে একক ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরকে ক্রস করবা, দেন ক্রস গুণফলের মান দ্বারা ভাগ করলে এটা লম্ব দিকে একক ভেক্টর। আর যদি সমান্তরাল দিকে একক ভেক্টর বলে, সমান্তরাল একক ভেক্টর বললে কি করতে হবে, সমান্তরাল একক ভেক্টর বললে তখন হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে এবং ওই যোগফল দ্বারা ভাগ করতে হবে, ওই যোগফল দ্বারা ভাগ করতে হবে, যোগফলের মান দ্বারা ভাগ করতে হবে।
তাহলে লম্ব দিকে বলে ক্রস, সমান্তরাল দিকে বলে যোগ, এতটুকুই। ঠিক আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে যার মান হবে √3। কেমনে হইলো তোমরা জানো? ভেক্টরের মান কেমনে বের করে? ভেক্টরের মান মনে করো a ইকুয়ালস টু, এই ভেক্টর ইকুয়ালস টু যদি এমন হয় axi, তাহলে মানটা দাঁড়াচ্ছে √, i এর সহগ কত আছে ax এর স্কয়ার, যোগ j এর সহগ কত আছে ay এর স্কয়ার, এবং k এর সহগ কত আছে az এর স্কয়ার। এটা হচ্ছে মানের বের করার ফর্মুলা। তাহলে তুমি এখানে যদি মান বের করতে চাও, এখানে কত আছে? 1 আছে, এখানে 1 আছে, এখানে 1, √1 স্কয়ার যোগ 1 স্কয়ার যোগ 1 স্কয়ার কত হবে? √3 হবে, যেটা এটা। ওকে, এটা কেমনে বের হইলো? মাইনাস কে, জে ক্রস কে মানে কি? জে ক্রস কে মানে হচ্ছে আই, এটা মানে হচ্ছে আই। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? জেটা থাকলো, জে ক্রস আই মানে কি? আই ক্রস জে মানে হচ্ছে কে, জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে, যেটা এখানে আছে। ঠিক আছে, তিনটা ভেক্টর একটি ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে থাকলে তাদের ভেক্টর যোগফল 0 হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? সবাই একটু জাস্ট জানাও, আমি একটু ফার্স্ট যাচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদের সময়টাও কম, এই দ্যাটস হচ্ছে ফার্স্ট যাচ্ছি। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার, ওকে। সো দেখো, দুইটা ভেক্টরের ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে a স্কয়ার, i প্লাস যে ভেক্টরটি এক্স ওয়াই সমতল অবস্থিত, এটা আমরা অলরেডি আলোচনা করছি। আর বিপ্রতীপ নিয়ে এটাও আলোচনা করছি অলরেডি। তোমরা জানো এই ভেক্টরটা কেন এক্স ওয়াই সমতলে, সেটা বলো। এর কারণটা হচ্ছে আইটা হচ্ছে এক্স অক্ষকে বোঝায়, এটা মানে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ, আর জে মানে হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। সো এক্স অক্ষের দিকে একক মানে একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর জে। তাহলে এক্স আই প্লাস জে, যেখানে আই জে থাকবে সেটা এক্স ওয়াই, যদি জে কে থাকে, এটা মনে করো জে প্লাস কে, তাহলে এটা হচ্ছে ওয়াই জেড সমতল হইতো। এখানে হচ্ছে আই প্লাস কে থাকে, তাহলে এক্স জেড সমতল হইতো। বুঝছো? আর যদি আই জে কে তিনটাই থাকে, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড সমতল, ত্রিমাত্রিক তল। ওকে, সো এখানে একটা ভেক্টর আছে, দেখো ভেক্টরটা হচ্ছে একই ক্রমে আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তিনটার ক্রমে একই হওয়ার কারণে এদের যোগফলটা 0 হওয়া উচিত। তার মানে এখানে এখানে আমরা যেমন দেখছিলাম পি কিউ আর একটি ত্রিভুজের 3 বাহু একই ক্রমে থাকলে তাদের ভেক্টর যোগফল কত হয়? 0, লাইক দিস। এখানেও পি কিউ আর এই তিনটাকে যদি যোগ করো 0 আসবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রানুসারে। ঠিক আছে, চিত্রে আর ভেক্টরটি পি মাইনাস কিউ ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, এটা ট্রু। এই যে আর ভেক্টরটা দেখো, এটা যদি এমন হয় যে পি আর কিউ এর লব্ধি হিসেবে তুমি আগে ধরতেছো, তবে সেটা না, এটা হচ্ছে পি মাইনাস কিউ এর মান নির্দেশ করতেছে। এবার যোগ না, এটা হচ্ছে বিয়োগ। ঠিক আছে, ত্রিভুজ সূত্রেরই আরেকটা রূপ, তুমি এইভাবে বুঝতে পারো। যদি আরটাকে আমরা ওদিকে নিই, সো মাইনাস আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, এভাবে বুঝতে পারো, এটা এভাবে বুঝতে পারো। ঠিক আছে, যে পি মাইনাস কিউ না, অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো একটা নেগেটিভ ধরবা তুমি আর কি, যেহেতু তিনটা একই ক্রমে আছে। বা বুঝতে চাইলে এমন হইতে পারে, তুমি এটাকে লব্ধি হিসেবে ধরতেছো, লব্ধি হিসেবে ধরলে এই দুইটা বাহুকে একই ক্রমে থাকা উচিত ছিল, একই ক্রমে আছে কিউ এবং পি। তাহলে কিউ পি একই ক্রমে থাকলে এটা উল্টা ভাবে বিপরীত ক্রমে লব্ধি মান নির্দেশ করার কথা ত্রিভুজ সূত্র অনুসারে, বাট এটা একই ক্রমে আছে। দ্যাটস ওয়াই আমাদের লব্ধি বললে লব্ধিটা হবে মাইনাস আর। সো আমরা বলবো কি, লব্ধিটা কি হবে? মাইনাস আর। ওকে, সম্পর্ক হচ্ছে কোন সম্পর্ক, দুটি ভেক্টর সমান্তরাল হবে যখন ক্রস গুণফল 0 হয়, এগুলো আমরা পড়ছি, তাই তো? a ইকুয়ালস টু মাইনাস বি হলে a ক্রস b ইকুয়ালস টু 0 হয়। দেখো a ইকুয়ালস টু মাইনাস বি, দুইটা কি সমান কিনা? a আর b সমান ভেক্টর, এরা হয়তো বিপরীত। বিপরীত মানে কি? একটা এক্স অক্ষের দিকে কাজ করতেছে আর একটা মাইনাস এক্স অক্ষের দিকে কাজ করতেছে, বাট এরা একই অক্ষ বরাবর কাজ করে, তাই দ্যাটস হচ্ছে এদের ক্রস গুণফল 0 হয়।
কারণ শুধু একই দিকে কাজ করলে না, মনে করো এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে 0 হবে এমন না। তোমরা জানো ক্রস গুণফলের ফর্মুলা হচ্ছে ab sin θ = 0। এটা কখন হবে? যখন হবে তোমার sin থিটার মানটা 0 হবে। এখন তুমি ভাবতে পারো তো sin 0 ডিগ্রির মান 0, এটা মানে হচ্ছে 0, তাইলে তো 0 হওয়ার কথা। কিন্তু sin 180 ডিগ্রির মানও কিন্তু 0, sin 180 ডিগ্রির মানও তো 0। সো এটা একই দিকে কাজ করুক অথবা বিপরীত দিকে কাজ করুক, দুইটার ক্রস গুণফল কি হবে? 0 হবে। ওকে, দেখো এখানে দুইটা ভেক্টর আছে, p = q হলে p ক্রস q ক্রস p এর মান 0 হবে। যদি দুইটা ভেক্টর থাকে তাহলে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং তার সাথে যে কোনো একটার ক্রস গুণফল, মানে মনে করো p আর q ক্রস করতেছো, p q ক্রস করতেছো, এদের ক্রস গুণফলটাকে এবার যে কোনো একটার সাথে, হয় p এর সাথে নাহলে q এর সাথে, যার সাথে ক্রস করবা এটার মানটা 0 আসবে। ঠিক আছে, দুইটা ভেক্টরের ক্রস গুণফলকে যে কোনো একটি ভেক্টরের সাথে ক্রস করলে 0 আসে। ওকে, দুটি ভেক্টর সমষ্টি ও পার্থক্যের মান একই হয়, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বোঝাবে। তার মানে হচ্ছে দুটি ভেক্টর সমষ্টি মানে কি p + q, আর পার্থক্য মানে হচ্ছে p - q। এটা হলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি বোঝায়? মধ্যবর্তী কোণ বোঝায় 90 ডিগ্রি। চিত্রে q এর দিকে p এর লম্ব বিক্ষেপ, এটা অলরেডি আলোচনা করছে, a b দিয়ে দেখছিলাম, যার লম্ব বিক্ষেপ সেটা cos θ। ওখানে বলছে দেখো p এর লম্ব বিক্ষেপ, তাই হচ্ছে p cos θ। ঠিক আছে, i এবং -i এর মধ্যকার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে, অফকোর্স এটা হচ্ছে +x অক্ষ, এটা হচ্ছে -x অক্ষর দিকে, দ্যাটস 180 ডিগ্রি। তাহলে এদের মানটা কত? এদের মানের ফর্মুলা আমি তোমাদের শিখাইছিলাম কি করতে হয়, রুট করে এদের সহগগুলার স্কয়ার। তাহলে √, এখানে কত -1 আছে, তাহলে -1 এর হোল স্কয়ার প্লাস জের সাথেও -1 আছে, তার মানে -1 এর হোল স্কয়ার প্লাস কে এর সাথেও কত -1 আছে, তাহলে এটার হোল স্কয়ার। এখানে কত হবে? মাইনাস এর স্কয়ারে মাইনাস কিন্তু থাকে না, সো থাকে হচ্ছে √3। এখানে 1, এখানে 1, এখানে 1, সো √3 থাকে। ওকে, কোন ভেক্টর ক্ষেত্রের কার্ল একটি ভেক্টর রাশি, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। যদি ডাইভারজেন্স বলি, ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, এটা মনে রাখবা। কার্ল কি? তাহলে ভেক্টর রাশি, ভেক্টরের কার্ল 0 হওয়া মানে হচ্ছে সেটা অঘূর্ণনশীল। ওই যে অঘূর্ণনশীল সিকিউতে আসছিল ম্যাথ, মনে আছে? এই ভেক্টরটি xy সমতলে, কেন xy? কারণ এখানে i আছে আর j আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে xy সমতল অবস্থিত। এখন a ভেক্টর যদি b ভেক্টর 3 গুণ হয়, a ও b ভেক্টর সমজাতীয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, অর্থাৎ a = -b হলে a ক্রস b এর মান 0 হবে, a ক্রস b এর মান 0 হবে। এটা কেন? কারণ দেখো এটা হচ্ছে +x অক্ষের দিকে আর বিটা হচ্ছে -x অক্ষের দিকে, এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সো এদের ক্রস গুণফলটা কত হবে? 0 হবে। ওকে, এখানে দেখো f1 f2 দুইটা ভেক্টরের লব্ধির মান এত বলে দিছে। মনে করো এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, নৌকার গুণ টানাচ্ছে ম্যাথ। সো নরমালি এদিকে যে বল f থাকে এটাকে লম্ব উপাংশে ভাগ করতে হয়, তাহলে এইভাবে আর এইভাবে দুটো উপাংশ হয়। এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? এটা হবে f cos θ, আর এটা হবে f sin θ। লাইক দিস, নিচের দিকেও যদি কেউ টানে f বলে এবং এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে f cos θ আর এটা হবে f sin θ। কথা হচ্ছে তাহলে নিচের দিকেও টানতেছে, মানে এপারেও টানতেছে f বলে, ওপার দিয়েও f বলে টানতেছে। তাহলে এই যে f sin θ এটা এই পারের দিকে কাজ করে, আর এই f sin θ টা ওই দিকে কাজ করে। এইটা এবং এইটা একটা আরেকটাকে নাকচ করে দেয়, বাট এই f cos θ আর f cos θ এই দুটোতে একই দিকে কাজ করতেছে, দ্যাটস ওয়াই দুইটা মিলা এদিকে টোটাল লব্ধি বল কাজ করে। লব্ধিটা কত? লব্ধি বলটা তখন হয় কত? 2f cos θ হয়, কারণ উপরের বল থেকে একটা f cos θ পাও আর নিচের বল থেকে একটা f cos θ পাও, এর জন্য কি হয়? 2f cos θ। ওকে, এই নৌকা দাঁড় টানার ক্ষেত্রে রশির দৈর্ঘ্য t cos θ হয়, মানে আমরা যেখানে f cos θ ধরছি ওরা t cos θ বলছে জাস্ট। এর মান বেশি হলে নৌকা দ্রুত চলবে, আর t sin θ এর মান কম হলে নৌকা সামনের দিকে বেশি গতিশীল হবে। t মানে আমরা যেখানে f ধরতেছি ওরা জাস্ট ওখানে t দিয়া বলছে, এই ছাড়া আর কিছুই না। ঠিক আছে, এখন এই যে ভেক্টরের চ্যাপ্টারটা আমি তোমাদের এক্সপ্লেইন করে করে বললাম ভেক্টরের চ্যাপ্টারটা, বাট নিউটনিয়ান বলবিদ্যা আর এইভাবে এক্সপ্লেইন করবো না, এটা পুরোটা লেখা আছে, ক্লিনলি লেখা আছে। তোমরা জাস্ট একটু
নিজেরা চোখ বুলাই নিবা পিডিএফ ফাইল থেকে। সো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও যে এখানে এই টপিকসগুলোর উপর ভিত্তি করে কোন কোন সিকিউ তোমাকে পড়তে হবে। সবাই নিছো? এখানে একটু বোর্ডের যে সাজেশন ভিত্তিক যে ম্যাথগুলো, তোমরা একটু সিকিউগুলা বা তোমাদের রেফারেন্স যে দেওয়া আছে এখানে নিচে এই টপিকসের ভিত্তিতে এইগুলাকে একটু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? ওকে, ডান। পরের টপিকসটা দেখো, বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যে ম্যাথগুলো আসে, জড়তার নিউটনীয় বলবিদ্যায় জড়তার ভ্রামকের যে ম্যাথগুলো আসে সেটা শুধুমাত্র যে দণ্ডের ক্ষেত্রে আসে এমন না, রিং এর ক্ষেত্রে আসতে পারে, চাকতির ক্ষেত্রে আসতে পারে, গোলকের ক্ষেত্রে আসতে পারে। সো বিগত যে বছরগুলোর ম্যাথ তোমার করতে হবে জড়তার ভ্রামকের জন্য সেগুলো নিচে দেওয়া আছে, এটাও স্ক্রিনশট করে নাও, নিয়ে নাও দ্রুত। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো পরের টপিকসটা কি আছে, আনত তল সম্পর্কিত আছে, তাই তো? সো আনত তল সম্পর্কিত দেখো, আনত তলের যে ম্যাথগুলো করতে হবে, আনত তলের খুব বেশি ম্যাথ নাই এখানে। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ম্যাথ আসে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার দিয়া। আনত তলের যে ম্যাথগুলার এগুলার বেশি ম্যাথ আসে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, নিউটনের বলবিদ্যায় খুব কম আসে। সো তারপরও নিউটনের বলবিদ্যা থেকে তুমি 3টা সিকিউ করলে এনাফ আনত তলের কনসেপ্টটা বোঝার জন্য, ঠিক আছে? ওকে, চলো। রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে হিউজ প্রশ্ন আসে, তোমরা জানো রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে নিউটনের বলবিদ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস বা সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি যে টপিক সেটা হচ্ছে জড়তার ভ্রামক আর রাস্তার ব্যাংকিং কোণ নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা, এই টপিকস। এই 3টা যে টপিকস বললাম এই 3টা টপিকস হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলা থেকে সবচেয়ে বেশি বিগত বছরগুলিতে ম্যাথ এসেছে। সো নিচে বোর্ডের রেফারেন্সটা দেওয়া আছে, এগুলো মাস্ট প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো এখানে ওই যে আমরা অ্যাজ লাইক অ্যাজ যে ভেক্টরে যেগুলো শিখলাম সেগুলো এখানে এই চ্যাপ্টার থেকে যে তথ্যগুলো তোমাকে মাস্ট জানতেই হবে সেই তথ্যগুলো একসাথে দেওয়া আছে। লাইক তুমি দেখতেই পাচ্ছ কোনটার কি ঘন্টার কাটার জন্য কত রেডিয়ান পার মিনিট হওয়ার কথা, কত রেডিয়ান পার সেকেন্ড হওয়ার কথা, মিনিটের কাটার জন্য কত রেডিয়ান পার সেকেন্ড হওয়ার কথা, সব ডেটাগুলো এখানে মাত্রা, একক, কিছু ফর্মুলা, চক্রগতির ব্যাসার্ধ নিয়ে আলোচনা, এই জিনিসগুলো এখানে আছে। এটা তোমরা একটু পড়ে নেবা, ওকে? তোমাদের সময়টা এখন খুবই ইম্পর্টেন্ট সময়। সো আমি এখন তোমাদের চাই না যে আমি পড়াইতে চাই না, কারণ হচ্ছে তোমরা এখন তোমাদের নিজেদের পড়াটা খুবই জরুরি। তাই আমি জাস্ট তোমাদের টপিকসগুলোকে আমি একবার দেখাই যাচ্ছি, সাজেশনগুলো দেখাই যাচ্ছি, যেগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নিবা এবং স্ক্রিনশট নিয়ে তোমরা ওইগুলো পড়া শুরু করে দেবো অলরেডি, ঠিক আছে? মানে জাস্ট স্ক্রিনশট নিবা, আমি শেষ করব সাথে সাথে বসে যাবা, ওকে? কারণ তোমাদের নতুন করে বোঝানোর তো কিছু নাই, তোমাদের বা শেষ মুহূর্তে এসে আমি তোমাদের কয়টা সিকিউ বা বোঝাইতে পারবো? সো তুমি নিজে করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সেটা। আমি তোমাদের শুধুমাত্র দেখাই দিব যে তুমি কোনগুলো বাছাই করে পড়বা, সেই জিনিসগুলাই আমি এখানে রেফারেন্স হিসেবে রেখে দিয়েছি, ঠিক আছে? ওকে, সো এখানে এই টপিকসগুলো ইম্পর্টেন্ট যেগুলো জানতে হবে। এখান থেকেও দেখো এখানে চক্রগতির ব্যাসার্ধ নিয়ে প্রশ্ন আছে, ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কত পার্সেন্ট হবে, এই যে জিনিসগুলো এমসিকিউতে আসে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? বৃত্তাকার পথে বস্তু রৈখিক দ্রুতি আবর্তনকাল এর মধ্যকার সম্পর্ক কেমন সেটা আছে এখানে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে নিও। তারপরে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত থাকে কি, গতিশক্তি এবং ভরবেগ। যদি স্থিতিস্থাপক হয় সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, প্রচুর। এরপর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি সংরক্ষিত হয় না, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয় না, ঠিক আছে? বৃত্তাকার পথে কেন্দ্রের সাপেক্ষে গতিশীল হলে আরওপি অর্থাৎ ব্যাসার্ধ আর ভরবেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। ব্যাংকিং কোণ কার কার উপর নির্ভর করে? এইটা কিন্তু এমসিকিউতে আসছিল বিগত বছরের, হয়তো বা 2-3 বছরের মধ্যে আসছিল যে ব্যাংকিং কোণ নির্ভর করে কার উপর, বস্তুর বেগের উপর এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধের উপর, আর বাকি যদি কোনো রাশি থাকে সেটার উপর নির্ভর করে না, ঠিক আছে? আর কি কি আছে? ক্রিয়া প্রতিক্রিয়া বল নিয়ে আছে, ভরবেগ গতিশক্তির সম্পর্ক আছে,
এরপর হচ্ছে মহাকর্ষ বলের তীব্রতা, তারপরে সবল নিউক্লিয় বলের তীব্রতা, সবচেয়ে দুর্বল বল কোনটা, সবচেয়ে সবল বল কোনটা, তারপর গতিশক্তি জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, এবং কৌণিক ভরবেগ যেটা, এই যে আমরা এখানে অনেক ফর্মুলা নিয়ে আলোচনা করছি, এইগুলো মাস্ট তোমাকে পড়তে হবে, এর বাইরে তুমি পড়ো কোনো প্রবলেম নাই, বাট এইগুলা তোমাকে পড়তে হবেই, ঠিক আছে। চলো নিউটনের বলবিদ্যার পরে আমাদের কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারের টপিকস ভিত্তিক যে আলোচনাটা সেটা একটু দেখিনি, কোন টপিকস থেকে কি পড়তে হবে। কাজ ক্ষমতা শক্তিতে দেখো সবচেয়ে এখানে তোমার যেটা দেখতে হবে, সবচেয়ে বেশি ম্যাথ যেখান থেকে আসে সেটা হচ্ছে কৃত কাজ নির্ণয় করা, কত কাজ করতে হবে। এরপর সে ক্ষমতা নির্ণয় করা, সেটা হতে পারে পাম্পের, হতে পারে ক্রেনের, হতে পারে ব্যক্তির ক্ষমতা কত, হতে পারে লিফটের ক্ষমতা কত, ঠিক আছে। পাম্পের ক্ষমতা নির্ণয় আসতে পারে, পানি উত্তোলনে পাম্পের প্রয়োজনীয় সময়, একাধিক পাম্পের মেয়াদ আসতে পারে। এই যে একাধিক পাম্পের পানি তোলার সময়, মনে হয় একটা পাম্প মাঝখানে নষ্ট হয়ে গেছে, সো আরেকটা পাম্প যুক্ত করা হলো, অথবা দুইটা পাম্প যুক্ত করা হলো, পাম্পের পানি উঠাইতে কত সময় লাগবে, নির্ধারিত সময়ের মধ্যে পানি তুলতে পারবে কিনা, এই টাইপের যে ম্যাথগুলা সেগুলো দেখা, এই যে প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে, তার কোন পাম্পটির ক্ষমতা বেশি, লাইক এখানে আছে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করে, উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা। সো এই যে টপিকসগুলো, এইগুলোর জন্য তুমি দিনাজপুর 22, ঢাকা 22 এবং এই বোর্ডগুলো মাস্ট দেখতে হবেই, এইগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। এই কনসেপ্টগুলা বা এই যে যে টপিকসটা আছে, এই টপিকসগুলার এই চ্যাপ্টারের জন্য কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট, খুবই বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বিগত বছরগুলিতে দেখো অনেক বেশি প্রশ্ন এসেছে, 22 সালের যতগুলা বোর্ড ছিল ম্যাক্সিমাম বোর্ডেই এই টপিকস থেকে কোশ্চেন আসছে। 21 সাল দেখো, 21 সালেও ম্যাক্সিমাম বোর্ডে এই টপিকস থেকে কোশ্চেন আসছে। 20 সাল কেন নাই, কারণ 20 সালে পরীক্ষাই হয় নাই, ঠিক আছে। 19 সালেও সেম টপিকস থেকে প্রশ্ন আসছে, সো বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট টপিকস। ওকে, চলো পরেরটায়। এখানে হচ্ছে কোন কোন টপিকস আছে আমাদের, বিভিন্ন, এখানে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি নিয়ে যে প্রশ্নগুলা, বিভিন্ন উচ্চতায় বিভব শক্তি, গতিশক্তি, এরপর স্তম্ভ তৈরি, বিভিন্ন ব্লক থাকে, ইট বা ব্লক, এই একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করার কথা বলা হয়। স্তম্ভ তৈরিতে কৃতকাজ ক্ষমতা, বস্তুর নির্দিষ্ট উচ্চতায় ওঠাতে কৃতকাজ ক্ষমতা, আনত তলে কৃতকাজ ক্ষমতা, কাজ শক্তি উপপাদ্য, এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্ট থেকে তোমাদের যে বোর্ডগুলো দেখতে হবে বা যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে চট্টগ্রাম 22, সিলেট 22 এবং এই বোর্ডগুলা, ঠিক আছে। সবাই স্ক্রিনশট নিছো? শিখা আদাব, একটু দ্রুত। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাদের টাইমটা যেন তোমরা ইউজ করতে পারো, দ্যাটস আমি তোমাদের সাজেশনটা জাস্ট দিয়ে, এরপরে আর একটা চ্যাপ্টার আছে মহাকর্ষ বিকর্ষ, এটার সাজেশন দিয়ে দেন তোমাদের আমি সাইডে দিব, যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে বসতে পারো এই ম্যাথগুলো আমরা যে সাজেশনটা দিলাম, ঠিক আছে। চলো, স্প্রিং এর জন্য যে ম্যাথগুলো তোমাকে করতে হবে, এখানে 3-4টা বোর্ড আছে, জাস্ট এই কোটা করলে এনাফ। সব, একটা কথা মনে রাখতে হবে, তোমাকে সব টপিকসে খুব বেশি ফোকাস করতে হবে এমন কিন্তু না, ঠিক আছে। আর কোনো টপিকস একদমই ছাইড়ে দিবা এমন না, কিছু টপিকস বেশি প্র্যাকটিস করতে হবে, কিছু টপিকস কম প্র্যাকটিস করতে হবে। সো এইখান থেকে তুমি এই 3টা বোর্ড প্র্যাকটিস করলে এনাফ। ওকে, স্ক্রিনশট নিছো? চলো, এরপর হচ্ছে সরল দোলকের যে ম্যাথগুলো আছে, সরল দোলকের ক্ষেত্রে শক্তি, কাজ ক্ষমতা নির্ণয়, শক্তি সংরক্ষণশীলতা সূত্র অথবা শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ, এটার জন্য তোমাকে পড়তে হবে ময়মনসিংহ 22 বোর্ড পড়বা, ঠিক আছে। দেন ময়মনসিংহ 22 তো আছেই, এর সাথে হচ্ছে যশোর বোর্ড 22, জাস্ট দুইটাই প্র্যাকটিস করো। দুইটা প্র্যাকটিস করতে পারলে তুমি শক্তি, এখানে মেইনলি যেটা আসে সেটা শক্তি সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে। আর এটা তুমি এই 2টা বোর্ড প্র্যাকটিস করলে এনাফ করতে পারবা। ওকে, সো স্ক্রিনশট নিছো আশা করি। চলো পরেরটা দেখো, এখানে যে তোমার যে আমরা লাইক আগের প্রিভিয়াস যেইগুলো করছিলাম, প্রিভিয়াস যে ম্যাথ চ্যাপ্টারগুলোতে দেখলাম, প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে সেম তোমাদের চুম্বক যে তথ্যাবলী ছিল বা যেগুলো তোমাদের জানতে হবে মাস্ট, সেই তথ্যগুলো এখানেও আছে, ঠিক আছে। গতিশক্তি ভরবেগের সম্পর্ক, ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা, মাত্রা, সূত্র, মোট চক্রে কেমন কাজ হয়, পূর্ণ চক্রে কেমন কাজ হয়, একটু গতিশক্তির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের ক্ষেত্রে গ্রাফটা কেমন,
কৃত কেন্দ্রমুখী বলতে কৃত কাজ শূন্য হয় কেন, এখানে সবকিছুর ব্যাখ্যা যেগুলো তোমাকে শেষ মুহূর্তে পড়তে হবেই, যেগুলোর থেকে এমসিকিউ অনেক বেশি সেট হয়, সে হাই ফ্রিকোয়েন্সি টপিকসগুলো এখানে একসাথে দেওয়া আছে। ঠিক আছে, এখানেও দেখতে পারতেছো ঋণাত্মক কাজের শর্ত কি, ধনাত্মক কাজের শর্ত কি, শূন্য কাজের শর্ত কি, স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে এখানে তোমার মহাকর্ষীয় প্রাবল্যের সাথে মহাকর্ষীয় বিভবের যে সম্পর্ক এটা। এখন কথা হচ্ছে ওকে, এই যে অংশগুলা, এই যে তথ্যগুলা তোমাদের চ্যাপ্টারের শেষে সারাংশ হিসেবে আমি দিয়ে দিয়েছি, এইগুলো একটু দেখে যাবা তোমরা। ওকে, দেন হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ থেকে কোন কোন টপিক্সের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। দেখো, মহাকর্ষীয় বল, বিভব আর প্রাবল্য, এই যে তিনটা টপিক্স আছে, তিনটা টপিক্স থেকে তোমাকে পড়তে হবে। বরিশাল বোর্ড 22-এর প্রশ্ন, লাইক হচ্ছে মহাকর্ষ বিভব নির্ণয়, এরপর মহাকর্ষ প্রাবল্যের মান কি, এগুলো হচ্ছে এই টপিক্সগুলো থেকে যে বোর্ডে কোশ্চেন আসে সেটা। এরপর আছে দিনাজপুর বোর্ড, লাইক হচ্ছে অভিকর্ষ বলের মান কত। এখন এই যে কোশ্চেনটা, এই কৃত্রিম উপগ্রহ স্থির মনে হবে কিনা, এটা কিন্তু এই টপিক্সের না, এটা গ নম্বরটা এই টপিক্সের। এই কৃত্রিম উপগ্রহের টপিক্সটা আমাদের সামনে আছে, তখন এটা রেফারেন্সে পাওয়া। দেখো, সো বল, মহাকর্ষ ক্ষেত্র, প্রাবল্য আর বিভবের জন্য তিনটা বোর্ড করলেই এনাফ। ওকে, চলো পরেরটা দেখো। পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে অভিকর্ষ স্তরণ হতে পারে, বিভিন্ন পৃথিবীর পৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় অভিকর্ষ স্তরণ, পৃথিবীর গভীরতায় অভিকর্ষ স্তরণ, পৃথিবীর অক্ষাংশে অভিকর্ষ স্তরণ। এই বিভিন্ন যে দূরত্বে অভিকর্ষ স্তরণের মান নির্ণয়, বস্তুর ওজন নির্ণয়, দোলনকাল নির্ণয়, উচ্চতা নির্ণয়। ওই যে বলা হয় না যে এত উচ্চতায় বা কত উচ্চতা অভিকর্ষ স্তরণ 9.2 হবে লেটস সে, এরকম টাইপের যে কোশ্চেনগুলো, সেটার জন্য তোমার পড়তে হবে রাজশাহী 22 এবং এই বোর্ডগুলি। ঠিক আছে, এই যে বোর্ডগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই টপিক্সের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এই বোর্ডগুলি। ঠিক আছে, দেন এইখানে দেখতে পারতো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি চ্যাপ্টার অনেক হাই ফ্রিকোয়েন্সির বা 5 স্টার বলতে পারো তুমি সাজেশনের, যদি মানে স্টার ভিত্তিক আলোচনা করো, এখানে খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, যেটা হচ্ছে উপগ্রহ নিয়ে, মুক্তিবেগ নিয়ে। মুক্তিবেগ, উপগ্রহের বেগ, উপগ্রহের আবর্তনকাল, উপগ্রহের ভূস্থির হবার শর্ত, উপগ্রহের উচ্চতা। ঠিক আছে, ইভেন উপগ্রহের উচ্চতাও আছে, উপগ্রহের উচ্চতা। এই যে জিনিসগুলা, এগুলা কি কোন কোন বোর্ডগুলা করবা তোমরা? যশোর বোর্ড করবা। এখানে দেখো কৃত্রিম উপগ্রহের বেগ আছে, উপগ্রহটি ভূস্থির হবে কিনা, ভূস্থির হওয়ার শর্ত যেটা। এরপর আর পড়তে হবে এই বোর্ডগুলা প্র্যাকটিস করলে তোমাদের এই টপিক্সটা কভার হয়ে যাবে এবং খুব ভালোভাবে কভার হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফটার সাথে সাথেই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো এই টপিক্সগুলা ক্লিয়ার করতে হলে তোমরা এই বোর্ড মাস্ট করতে হবে। যদি দেখো কোনো বোর্ডে একই টাইপের কোশ্চেন বা শুধু মান ডিফারেন্ট একই বাকি সব কিছু, তাহলে সেইটা স্কিপ করে চলে যাবা, টাইমটা বাঁচাবা। ওকে, দেন হচ্ছে এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট রাশিগুলো বা যে তথ্যগুলো তোমাকে জানতে হবে, বিভবের একক কি, প্রাবল্যের একক কি, একক এবং মাত্রা নিয়ে এমসিকিউতে প্রশ্ন প্রত্যেক বছরই থাকে, ইভেন এই বছরেও থাকবে, এটা কনফার্ম থাকো। মহাকর্ষ বিভব সর্বদা কেমন রাশি, ঋণাত্মক রাশি, এই যে তথ্যগুলো আছে শেষে সারাংশ যেগুলো আমি বলতেছি, এইগুলো কিন্তু সবই তোমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। সো এই জিনিসগুলা একটু দ্রুত তোমরা কভার করে ফেলো। সো আমি এই যে 4টা চ্যাপ্টার তোমাদের যে সাজেশন ভিত্তিক আলোচনা করলাম, তোমরা আশা করি সবগুলারই নোট বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এখন প্র্যাকটিস করাটা হচ্ছে তোমার উপর, তুমি প্র্যাকটিস করতে হবে, এটা ডিপেন্ড করতেছে তোমার উপর। তুমি সবগুলো করার দরকার নাই, জাস্ট যেগুলো সাজেশন আছে অ্যাটলিস্ট এইগুলো করে যাবা। এর বাইরে যদি তুমি করতে পারো দেন সেটা সবচেয়ে খুব বেশি ভালো হয়। আর কেউ তো 100% বলতে পারবে না সেওটি দিয়ে কোনটা আসবে কি আসবে না, তবে এই যে টপিকসগুলো আমরা আলোচনা করছি, যে বোর্ড নিয়ে আলোচনা করছি, এইগুলো থেকে সবচেয়ে বেশি বা এই টপিকসগুলো থেকে বিগত বছরগুলিতে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, কমন ছিল। ঠিক আছে, সো ভালো থাকো সবাই। ফার্স্ট পার্টের যে বাকি 3টি চ্যাপ্টার আছে এটি নিয়ে পরশু আলোচনা করবেন শ্রদ্ধেয় মৃদুল স্যার। সো তার আগে এই যে 4টি টপিক্সের কথা, 4টা চ্যাপ্টারের কথা বললাম এবং যে সাজেশনটা দিলাম, এটা আশা করি কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।